কল্পনা করুন একটা দেশের কথা। আটলান্টিক মহাসাগরের মাঝখানে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে ১০টা ছোট ছোট দ্বীপ নিয়ে একটা দেশ। সেখানে কোনো বড় শহর নেই, কোনো বিশাল স্টেডিয়াম নেই, ফুটবলের কোনো ঐতিহ্য নেই। জনসংখ্যা মাত্র ৫,৮০,০০০ মানুষ, ঢাকার মিরপুরের জনসংখ্যার চেয়েও কম। এই দেশটার নাম কেপ ভার্দে। আর এখন আপনাকে বলছি, এই দেশটা ২০২৬ ফিফা বিশ্বকাপ খেলছে। অপরদিকে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে গলিতে গলিতে ছেলেরা ফুটবল খেলে, যেখানে ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি পরে মানুষ রাস্তায় বের হয়, যেখানে বিশ্বকাপ এলে পুরো দেশ উৎসবে মাতে। সেই বাংলাদেশ এখনও বিশ্বকাপের মাঠে নেই। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে একটা ৫ লাখ মানুষের দ্বীপরাষ্ট্র সেটা করতে পারল যেটা ১৮ কোটি মানুষের বাংলাদেশ পারল না? এই প্রশ্নের উত্তরটা শুধু ফুটবলের না। এই প্রশ্নের উত্তরটা আমাদের অনেক গভীরে নিয়ে যাবে। সিস্টেমের কথা বলবে, দূরদর্শিতার কথা বলবে, আর এমন একটা সত্য বলবে যেটা শুনলে আপনি হয়তো থমকে যাবেন। প্রথমে কেপ ভার্দেকে একটু চিনুন। বেশিরভাগ মানুষ এই দেশের নামই জানে না। যারা জানে তারাও ভাবে এটা কোথাকার একটা ছোট্ট দ্বীপ, হয়তো পর্যটনের জায়গা। কেপ ভার্দে মূলত পরিচিত ছিল তার নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর পর্তুগিজ সংস্কৃতির মিশেলের জন্য। মোট আয়তন মাত্র ৪,০০০ বর্গ কিলোমিটার, বাংলাদেশের একটা মাঝারি জেলার সমান। জিডিপি মাত্র $2 বিলিয়ন আশেপাশে। ফুটবল বাজেট প্রায় শূন্য। কিন্তু এই দেশটাই এখন বিশ্বকাপে। আর এখানেই লুকিয়ে আছে প্রথম বড় রহস্য। আমরা সবসময় ভাবি ফুটবলে বড় হতে হলে বড় দেশ হতে হবে, বেশি মানুষ থাকতে হবে, বেশি টাকা থাকতে হবে। কিন্তু পরিসংখ্যানটা দেখুন। আইসল্যান্ড মাত্র ৩ লাখ মানুষ, ২০১৮ বিশ্বকাপ খেলেছে। উরুগুয়ে মাত্র ৩৫ লাখ মানুষ, দুবার বিশ্ব চ্যাম্পিয়ন। ক্রোয়েশিয়া ৪০ লাখ মানুষ, বিশ্বকাপের ফাইনালে। তাহলে জনসংখ্যা কি আসলেই বিষয় না? হ্যাঁ, জনসংখ্যা বিষয় না। তাহলে কি বিষয়? এখানেই কেপ ভার্দের আসল গল্পটা শুরু হয়। ১৯৭৫ সাল, কেপ ভার্দে সবে পর্তুগাল থেকে স্বাধীনতা পেয়েছে। একটা দরিদ্র দেশ, কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কোনো শিল্প নেই, এমনকি পর্যাপ্ত খাবারও নেই। খরা লেগেই থাকে, মানুষ দেশ ছেড়ে পালায়। এবং ঠিক এখানেই ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। দেশ ছেড়ে পালানো মানুষগুলো, তারা গেল পর্তুগালে, নেদারল্যান্ডসে, ফ্রান্সে, ইটালিতে, আমেরিকায়। আর এই মানুষগুলো যেখানে গেল, সেখানে তাদের সন্তানেরা বড় হলো, পড়াশোনা করল আর ফুটবল খেলল। ইউরোপের মাঠে, ইউরোপের একাডেমিতে, ইউরোপের কোচেদের কাছে। আস্তে আস্তে দশকের পর দশক ধরে কেপ ভার্দের ডায়াসপোরা মানে প্রবাসীরা ইউরোপের ফুটবলের একটা অংশ হয়ে গেল। তাদের ছেলেরা বেনফিকায় খেলল, ফায়নোর্ডে খেলল, পর্তুগালের ন্যাশনাল টিমের হয়েও খেলল। আর তারপর একদিন কেপ ভার্দে ফুটবল ফেডারেশন একটা সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্তটা পুরো গল্পটা বদলে দিল। তারা বলল, এই ছেলেগুলো আমাদের, এদের আমরা দেশে ফিরিয়ে আনব। ফিফার নিয়মে একটা সুযোগ আছে। যদি কোনো খেলোয়াড়ের বাবা বা দাদা কোনো দেশের নাগরিক হন, তাহলে সে সেই দেশের হয়ে খেলতে পারে, এমনকি যদি সে নিজে সেই দেশে কখনো না থাকে। কেপ ভার্দে এই নিয়মটাকে অস্ত্র বানালো। পর্তুগালে জন্ম নেওয়া, নেদারল্যান্ডসে বড় হওয়া, ইউরোপের লিগে খেলা কেপ ভার্দিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়দের তারা একে একে ডাকতে শুরু করল, আসুন, আপনার শিকড় এখানে, আপনার পরিচয় এখানে। কিছু খেলোয়াড় না করে দিল, কিছু খেলোয়াড় ভাবল, আর কিছু খেলোয়াড় তারা এলো। ১ জন, ২ জন, ৩ জন, আস্তে আস্তে একটা দল তৈরি হলো। এই দলটা ছিল অদ্ভুত, কারণ এদের বেশিরভাগ কেপ ভার্দেতে থাকে না। এদের অনেকেই কেপ ভার্দে যায়নি, কিন্তু রক্তে কেপ ভার্দে আছে। আর রক্ত মিথ্যে বলে না। কিন্তু এখানেই থেমে যাননি তারা। এই দলটাকে যদি শুধু ডায়াসপোরার উপর নির্ভর করতে হতো, তাহলে কোনোদিন বিশ্বকাপ হতো না। কারণ ডায়াসপোরা একটা প্রবাহ, যেটা আসে আর যায়, কিন্তু একটা সিস্টেম থাকতে হয়। কেপ ভার্দে সেই সিস্টেমটা বানালো। ২০০০ সালের পর থেকে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ শুরু করল। ছোট ছোট দ্বীপে ফুটবল অবকাঠামো তৈরি হলো, স্থানীয় লিগ শক্তিশালী হলো, কোচিং সিস্টেম তৈরি হলো, তরুণ খেলোয়াড়দের চিহ্নিত করে ইউরোপের ক্লাবগুলোর সাথে সম্পর্ক তৈরি হলো। এটা ১ বছরের কাজ ছিল না, ১০ বছরের কাজ ছিল, ১৫ বছরের কাজ ছিল। আর এই দীর্ঘমেয়াদী কাজটার ফল আসতে শুরু করল ২০১০-এর দশকে। কেপ ভার্দে আফ্রিকা কাপ অফ নেশনসে খেলতে শুরু করল, আফ্রিকার শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে লড়তে শুরু করল। ধীরে ধীরে ফিফা র্যাঙ্কিং উঠতে শুরু করল। আর তারপর বিশ্বকাপ বাছাই। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কেপ ভার্দে যখন আফ্রিকান গ্রুপে পড়ল, তখন অনেকেই হাসল। এত ছোট দেশ, এত কম মানুষ,
কি হবে এদের দিয়ে। কিন্তু তারপর ম্যাচ শুরু হলো, আর কেপ ভার্দে খেলল, লড়াই করল, জিতল। ম্যাচের পর ম্যাচ, গোলের পর গোল, একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র প্রমাণ করল যে আকার বিষয় না, সংগঠন বিষয়। যখন কেপ ভার্দের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের খবর ছড়িয়ে পড়ল, তখন প্রিয়া নামে একটা ছোট্ট মেয়ে সান্তিয়াগো দ্বীপে বাবার সাথে টেলিভিশনের সামনে বসে কাঁদল, কারণ সে এই দৃশ্যটা দেখবে বলে তার বাবা বলেছিল এটা হবে, শুধু সময়ের ব্যাপার। বাবা মারা গিয়েছিলেন এই দিনটা দেখার আগেই, কিন্তু প্রতিশ্রুতিটা সত্যি হয়েছিল। এখন আসুন বাংলাদেশের দিকে, এবং আমি আগেই বলে রাখছি, এটা কোনো আক্রমণ না, কোনো সমালোচনা না, এটা শুধু একটা আয়না, একটা সৎ প্রতিফলন। বাংলাদেশে ফুটবলের ইতিহাস কিন্তু পুরনো। ব্রিটিশ আমল থেকেই এই মাটিতে ফুটবল খেলা হয়। ঢাকা মোহামেডান, আবাহনী এগুলো শুধু ক্লাব না, এগুলো ইতিহাস। বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভালোবাসা আর সিস্টেম এই দুটো আলাদা জিনিস। বাংলাদেশে গলিতে গলিতে হাজার হাজার ছেলে ফুটবল খেলে, কিন্তু সেই প্রতিভাগুলো কোথায় যায় কেউ দেখছে না, কেউ খুঁজছে না, কেউ তুলে আনছে না। একটা গ্রাসরুট সিস্টেম দরকার, সারা দেশে ছড়ানো একটা নেটওয়ার্ক, যেটা ময়মনসিংহের মাঠ থেকে শুরু করে, চট্টগ্রামের গলি থেকে শুরু করে, রংপুরের মাঠ থেকে শুরু করে প্রতিভাবান ছেলেদের চিহ্নিত করে তাদের প্রশিক্ষণে নিয়ে আসে। এই সিস্টেমটা এখনও পূর্ণ মাত্রায় গড়ে ওঠেনি। কোচিং কালচারের কথা বলুন, বাংলাদেশে কতজন লাইসেন্সপ্রাপ্ত ফুটবল কোচ আছেন? সংখ্যাটা হতাশাজনক। ছেলেরা মাঠে খেলছে, কিন্তু তাদের শেখানোর মানুষ নেই। ফুটবলে প্রতিভা লাগে, কিন্তু প্রতিভা একা কিছু করতে পারে না, তাকে গড়তে হয়। আর ধারাবাহিকতার কথা বলুন, কেপ ভার্দেতে একটার পর একটা সরকার এসেছে, কিন্তু ফুটবলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বদলায়নি, কারণ এটা রাজনীতির ওপরে ছিল, এটা ছিল জাতীয় লক্ষ্য। বাংলাদেশে প্রতিটা ফেডারেশনের পরিবর্তনে পরিকল্পনা বদলায়, প্রতিটা নতুন নেতৃত্বে নতুন দিক নির্দেশনা। এই ধারাবাহিকতার অভাবটা একটা গভীর ক্ষত। আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, কিন্তু প্রবাসীদের কথা কি আমরা ভেবেছি? বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি থাকে। ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি বিশাল। সেই কমিউনিটির ছেলেরা ব্রিটিশ ফুটবলের পরিবেশে বড় হচ্ছে। তাদের মধ্যে প্রতিভা নেই বলার কোনো কারণ নেই, কিন্তু তারা কোথায়? তারা ইংল্যান্ডের হয়ে খেলছে বা কোথাও খেলছে না। বাংলাদেশ ফেডারেশন কি কখনো সিস্টেম্যাটিক্যালি বিদেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান ছেলেদের সন্ধান করেছে, যেভাবে কেপ ভার্দে করেছিল? কেপ ভার্দের সাফল্যটা এক রাতের না, 1975 থেকে শুরু, 50 বছরের যাত্রা। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ কাজ করে গেছে, দেখার স্বপ্ন নিয়ে। হয়তো যে মানুষটা পরিকল্পনা করেছিল সে নিজে দেখে যায়নি, কিন্তু পরিকল্পনাটা এগিয়ে গেছে। এটাই সবচেয়ে বড় পার্থক্য। সাফল্যের জন্য দরকার ধৈর্য, এমন ধৈর্য যেটা এক টার্ম, এক নেতৃত্ব, এক দশকে সীমাবদ্ধ না, বরং এমন একটা দূরদর্শিতা যেটা বলে আমরা আজকে বীজ বুনছি, আমাদের সন্তানেরা ফল খাবে। রুয়ান্ডার কথা মনে আছে? 1994 সালে যে দেশটায় গণহত্যায় 8 লাখ মানুষ মারা গিয়েছিল, সেই দেশটা আজকে আফ্রিকার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। সিঙ্গাপুরের কথা মনে আছে? এক সময় ছোট্ট একটা মাছের বাজার, আজকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। কারণ একটাই, দীর্ঘমেয়াদী সিস্টেম, অটল দূরদর্শিতা। কেপ ভার্দেও তাই করেছে, ছোট স্কেলে, ফুটবলের মঞ্চে, কিন্তু শিক্ষাটা বিশাল। মনে করুন ঢাকার অন্য একটা গলি, একটা ছেলে, হয়তো নাম রাকিব, সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে যায়, ভাঙা জুতো পায়ে, মাটির মাঠে রোদে পুড়ে সারা দিন খেলে। ওর মধ্যে প্রতিভা আছে, কিন্তু ওকে কেউ দেখছে না, কারণ ওকে দেখার কেউ নেই, ওকে প্রশিক্ষণ দেওয়ার কাঠামো নেই। ওর প্রতিভাটা একদিন নিভে যাবে, কোনো চিহ্ন ছাড়াই। এই রকম কতজন রাকিব আছে বাংলাদেশে? হাজার, লক্ষ। সেই সংখ্যাটা ভাবলেই বুকটা ভারী হয়ে যায়। কিন্তু আমি হতাশার গল্প বলতে আসিনি, কারণ কেপ ভার্দের গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটা না যে তারা করেছে। সবচেয়ে বড় শিক্ষা হলো যখন তারা শুরু করেছিল তখনও সাফল্য দূরে ছিল। 1980 সালে কেপ ভার্দের ফুটবল ফেডারেশন যখন কাজ শুরু করছিল, তখন কি কেউ ভেবেছিল বিশ্বকাপ হবে? প্রবাবলি না, কিন্তু তারা কাজ শুরু করেছিল। বাংলাদেশ কি আজকে সেই কাজটা শুরু করতে পারে? উত্তর হলো হ্যাঁ। একটা জাতীয় গ্রাসরুটস প্রোগ্রাম, প্রতিটা জেলায় আইডেন্টিফিকেশন ক্যাম্প, লাইসেন্সড কোচ তৈরির বিশাল কর্মসূচি, বিদেশে থাকা বাংলাদেশি প্রতিভাদের সাথে যোগাযোগ স্থাপন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা 10 বছর 20 বছরের পরিকল্পনা, যেটা সরকার বদলালেও বদলাবে না। 2026 বিশ্বকাপের মাঠে যখন কেপ ভার্দে খেলবে, তখন তারা শুধু ফুটবল খেলবে না, তারা একটা দর্শন প্রমাণ করবে, যে দর্শনটা বলে সম্পদ না থাকলেও হয়, বড় না হলেও হয়,
শুধু দরকার সঠিক পরিকল্পনা, সঠিক নেতৃত্ব আর অটল ধৈর্য। মাঠে যখন কেপ ভার্দের গ্রিন জার্সি দেখবেন, মনে রাখবেন সেই জার্সির পেছনে আছে 50 বছরের ঘাম, হাজার হাজার মানুষের স্বপ্ন, যারা হয়তো এই দিনটা দেখেনি কিন্তু এই দিনটার জন্যে কাজ করে গেছে। সেটাই আসল সাফল্য। এই দেশে প্রতিভার কোনো অভাব নেই, এই দেশে মানুষের স্বপ্নের কোনো অভাব নেই, এই দেশে ফুটবলের প্রতি ভালোবাসার কোনো অভাব নেই। শুধু অভাব আছে একটা সিস্টেমের, একটা দূরদর্শিতার, একটা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির। কেপ ভার্দের গল্পটা একটা প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি যে ছোট হওয়া কোনো বাধা নয়, প্রতিশ্রুতি যে দেরি হলেও রাস্তা বন্ধ হয় না, প্রতিশ্রুতি যে যদি তুমি সঠিকভাবে স্বপ্ন দেখো আর সেই স্বপ্নের পেছনে সিস্টেম বানাও, তাহলে আটলান্টিকের মাঝে 5 লাখ মানুষের একটা দ্বীপও বিশ্বকাপ খেলতে পারে। আর তখন প্রশ্নটা থাকে, 18 কোটি মানুষের বাংলাদেশকে আসলে কে আটকে রেখেছে?